হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইচএসসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের দুটো ক্লাস দেবো। এটা প্রথম ক্লাস। আজকে এই ক্লাসে তোমরা যেটা পাবে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 4টি ছোট গল্প তোমাদের সিলেবাসে আছে। পোস্টমাস্টার, জীবিত মৃত, ছুটি আর বলাই, এই 4টি গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর আজকের এই ক্লাসে তোমরা পেতে চলেছ। 100টির মতো আমি প্রশ্নোত্তর আলোচনা করব এবং এখান থেকে তোমরা কমন পাবে এটুকু নিশ্চিত। দেখো, পোস্টমাস্টার গল্প প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমি যেভাবে আলোচনা করব প্রথমে তোমাদের বলে নিই যে প্রথমে খুব সংক্ষেপে গল্পের বিষয়বস্তুটা বলবো, তারপর তোমাদের এমসিকিউটা আমি ওয়ান লাইনার হিসাবে রেখেছি যাতে তোমাদের খুব সহজে বুঝতে পারো এবং মেমোরাইজ করতে পারো। চলো, সময় নষ্ট করবো না, ভালো করে তোমরা বুঝে নাও। দেখো, প্রথমেই পোস্টমাস্টার গল্পের বিষয় সংক্ষেপটা বোঝো। পোস্টমাস্টার গল্পটি শহরের এক পোস্টমাস্টার এবং পিতৃমাতৃহীন এক গ্রাম্য বালিকা রতনের মধ্যে গড়ে ওঠা সূক্ষ্ম ও হৃদয়স্পর্শী সম্পর্কের কাহিনী। এখানে তাহলে পোস্টমাস্টার এবং বালিকা যে মেয়েটি ছিল তার নাম রতন, এটা মনে রাখবে। এগুলোও প্রশ্ন আসবে। উলাপুর গ্রামটার নাম জেনে গেলে, উলাপুর গ্রামে বদলি হয়ে আসা পোস্টমাস্টার অবসরে রতনকে পড়া শেখাতেন এবং নিজের বাড়ির কথা বলতেন। রতনের মনে তার প্রতি গভীর নির্ভরতা জন্ম নিলেও অসুস্থতার পর পোস্টমাস্টার যখন বদলি হয়ে কলকাতায় ফিরে যান তখন রতনের জীবনে নেমে আসে এক চরম শূন্যতা ও বিষাদ। এই মানব হৃদয়ের অসহায়তা ও বিচ্ছেদের এক অসামান্য দলিল। বলছে এটি মানব হৃদয়ের অসহায়তা ও বিচ্ছেদের এক অসামান্য দলিল। তারপরে কি, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো দেখে নাও। পোস্টমাস্টার গল্পটি কার লেখা? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পোস্টমাস্টার গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? পোস্টমাস্টার গল্পটি 1298 বঙ্গাব্দে প্রকাশিত হয়। পোস্টমাস্টার গল্পে কোন গ্রামের কথা বলা হয়েছে? উলাপুর গ্রামের কথা বলা হয়েছে। খুব ভালো করে আজকে শোনো এবং পরীক্ষায় দেখবে এই প্রশ্নগুলো একদম চোখের সামনে তোমাদের জলজল করছে। তারপরে, পোস্টমাস্টার কোথাকার ছেলে ছিলেন? পোস্টমাস্টার কলকাতার ছেলে ছিলেন। পোস্টমাস্টারের অফিস কেমন ছিল? একখানি অন্ধকার 8চালা অফিস ছিল। গ্রামের মধ্যে পোস্টমাস্টারের অবস্থা কেমন হয়েছিল? জলের মাছকে ডাঙায় তুললে যেমন হয় ঠিক তেমনই অবস্থা হয়েছিল। পরের প্রশ্ন, পোস্টমাস্টারের কাজকর্ম কে করে দিত? রতন নামে এক পিতৃমাতৃহীন অনাথ বালিকা পোস্টমাস্টারের কাজ করে দিত। তারপরে, রতনের বয়স কত ছিল? 12-13 বছর। সন্ধ্যার সময় ঝোপে ঝোপে কি ডাকতো? ঝিঁঝি পোকা ডাকতো। পোস্টমাস্টার একলা ঘরে বসে রতনকে কি সাজতে বলতেন? তামাক সাজতে বলতেন। রতনের কাকে বেশি মনে পড়ে? ছোট ভাইকে বেশি মনে পড়ে। পোস্টমাস্টার রতনকে কাদের কথা শোনাতো? পোস্টমাস্টারের ছোট ভাই, মা এবং দিদির কথা শোনাতো। পোস্টমাস্টার রতনকে কি শেখাতে শুরু করেছিল? পড়া বা লেখাপড়া শেখাতে শুরু করেছিল। পোস্টমাস্টার ঘন বর্ষায় কিসে আক্রান্ত হয়েছিল? জ্বরে বা কঠিন রোগে আক্রান্ত হয়েছিল। রোগশয্যায় রতন পোস্টমাস্টারের জীবনে কার পদ অধিকার করে বসলো? স্নেহময়ী জননীর পদ অধিকার করে বসলো। রোগমুক্ত হয়ে পোস্টমাস্টার কার কাছে বদলি হওয়ার দরখাস্ত করেছিল? কলকাতার কর্তৃপক্ষের কাছে। বদলির দরখাস্ত মঞ্জুর হওয়ার পর পোস্টমাস্টার কি সিদ্ধান্ত নিল? চাকরিতে ইস্তফা দিয়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে, কথাটি কে বলেছিল? রতন পোস্টমাস্টারকে কথাটা বলেছিল। রতনের প্রস্তাব শুনে পোস্টমাস্টার কি উত্তর দিয়েছিল? সে কি করে হবে? নতুন পোস্টমাস্টার এলে পুরাতন পোস্টমাস্টার রতনকে কি দিতে চেয়েছিল? বেতনের কিছু টাকা দিতে চেয়েছিল। তারপরে, পোস্টমাস্টারের দেওয়া টাকা কে গ্রহণ করতে অস্বীকার করেছিল? অভিমানী রতন টাকা নিতে অস্বীকার করে কি বলে ছুটে পালিয়েছিল? দাদা বাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না। তারপরে বলা হচ্ছে, নৌকায় ওঠার পর কার মুখচ্ছবি পোস্টমাস্টারের মনে একটি বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করতে লাগলো? সামান্য গ্রাম্য বালিকা রতনের। অর্থাৎ যখন পোস্টমাস্টার নৌকায় উঠল তখন রতনের কথা মনে পড়ল এবং তার কিন্তু খুব কষ্ট হচ্ছিল, তখন মনের কষ্ট। ফিরিয়া যাই জগতের কোর
বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে লইয়া আসি। কথাটি কার মনে হয়েছিল? পোস্টমাস্টারের মনে হয়েছিল। তারপরে নদীর স্রোত এবং শ্মশান, নদীর স্রোত এবং শ্মশান দেখে পথিকের মনে কোন তত্ত্বের উদয় হয়েছিল? পৃথিবীতে কে কাহার? কে বলছে কে পোস্ট অফিস গৃহের চারদিকে কেবল অশ্রু জল ভরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল? রতন। তারপরে রতনের মনে কোন ক্ষীণ আশা জেগেছিল? দাদাবাবু যদি ফিরে আসে। বলছে হায় বুদ্ধিহীন মানব হৃদয়। কথাটি কে বলেছিল? লেখক রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং বলেছিল। তারপরে আমাদের প্রথম গল্প শেষ। 28টা প্রশ্ন উত্তর বললাম এবং এর মধ্যে থেকে অনেক তথ্য তোমাদের কাছে পৌঁছে গেল। আশা করি তোমরা এই যেটুকু তথ্য পেয়েছো এখান থেকে পোস্টমাস্টার গল্পের সমস্ত প্রশ্ন উত্তর করে আসতে পারবে। এবার জীবিত মৃত, এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসটাই রবীন্দ্রনাথ ঠাকুরের উপরেই আছে, ঠিক আছে, সবগুলোই রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। এখানে গল্পের সারসংক্ষেপটা খুব সংক্ষেপে বুঝে দাও, খুব সংক্ষেপে বলতে একদম সংক্ষেপে। জীবিত মৃত গল্পটি কাদম্বিনী নামের এক বিধবার মনস্তাত্ত্বিক টানাপোড়ানের আখ্যান। ভুলবশত হৃদস্পন্দন বন্ধ হওয়ায় তাকে মৃত ভেবে শ্মশানে নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফেরার পর সে যখন লোকালয়ে ফেরে তখন জীবিত মানুষেরা তাকে ভূত বা প্রেতাত্মা ভেবে ভয় পায়। সমাজ ও আপনজনদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে নিজের জীবিত থাকার প্রমাণ দিতে কাদম্বিনী শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিতে হয়। ঠিক আছে, তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল, তাকে ভুল করে সবাই শ্মশানে নিয়ে গেল, সেখানে জীবিত দেখলো, কিন্তু সে যখন লোকালয়ে ফিরে এলো তাকে ভূত বলে মনে করলো মানুষ। কেমন সমাজ, ভূত বলে তাকে মনে করলো। সে প্রমাণ দিল কিভাবে যে সে বেঁচে আছে? সে মারা কি আবার প্রমাণ দিল যে না সে বেঁচে ছিল। বুঝতে পারছো বিষয়বস্তু? এটা খুব সংক্ষেপে বলে দিলাম। এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখো। জীবিত মৃত গল্পটি যে গ্রন্থের অন্তর্গত তা হচ্ছে গল্পগুচ্ছ। মানে সারদা শঙ্কর কাদম্বিনীর সম্পর্কে কে হন? ভাসুর হন। কাদম্বিনীর পিতৃগৃহের সদস্য সংখ্যা ছিল কতজন ছিল? কেউ ছিল না। ঠিক আছে, সতীশের ওপর কাদম্বিনীর যে দাবি ছিল তা হলো স্নেহের দাবি। তারপরে কাদম্বিনী হঠাৎ যা বন্ধ হয়ে গিয়েছিল তা হলো হৃদস্পন্দন বন্ধ হয়েছিল। কাদম্বিনীকে বিনা আড়ম্বরে দাহ করতে পাঠানো হয়েছিল কারণ পুলিশি হাঙ্গামা ঠেকাতে। তারপরে দেখো মৃতদেহ দাহ করার জন্য কাঠ আনতে গিয়েছিল নিতাই আর হচ্ছে গুরুচরণ। শ্মশানে মৃতদেহ রক্ষা করে বসেছিল বিধু আর হচ্ছে বনমালী। এগুলো মনে রাখতে হবে সব, ঠিক আছে। কাদম্বিনী আসলে যা হয়েছিল, জীবনের ক্রিয়া হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। শ্মশানের পুষ্করণীর তীরে আওয়াজ শোনা যাচ্ছিল, ভেক ও ঝিল্লির আওয়াজ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কাদম্বিনী শ্মশানে নিজেকে যা বলে মনে করেছিল, প্রেতাত্মা বলে মনে করেছিল। কাদম্বিনীকে প্রথম এই অবস্থায় দেখতে পায় এক পথিক ভদ্রলোক। কাদম্বিনীর ছেলেবেলার দেখো সইয়ের নাম হচ্ছে কি? সইয়ের নাম হচ্ছে যোগমায়া। কাদম্বিনীর পথিকের সঙ্গে যাওয়ার কথা বলেছিল নিশ্চিন্দপুরের শ্রীপতিচরণ বাবু। ঠিক আছে, শ্রীপতিচরণ বাবু। কাদম্বিনীর পথিকের সঙ্গে যাওয়ার কথা বলেছিল নিশ্চিন্দপুরের শ্রীপতিচরণ বাবুর বাড়ি। তারপরে হচ্ছে কাদম্বিনীর দুর্বোধ্য হয়ে উঠলে তার সম্পর্কে যোগমায়ার মনে হয়েছিল উপদ্রব। তারপরে কাদম্বিনীর সবচেয়ে বেশি ভয় ছিল আপনার মধ্যেই। শ্রীপতির গৃহের শান্তি রক্ষার জন্য যা আবশ্যক বলে মনে হয়েছিল কাদম্বিনীর শ্বশুর বাড়িতে খবর দেওয়া। কাদম্বিনীর খোঁজ নিতে শ্রীপতি গিয়েছিল রানীহাটে, খুব ইম্পর্টেন্ট। ফিরে এসে শ্রীপতি যোগমায়াকে কাদম্বিনীর সম্পর্কে বলেছিল সে তোমার সই কাদম্বিনী নয়। তারপরে কাদম্বিনী যোগমায়ার কাছে নিজের যে অপরাধের কথা বলেছিল, দেখো মরিয়াছি ছাড়া আর কোনো অপরাধ করিনি। কাদম্বিনী পুনরায় রানীহাটের শ্বশুরবাড়ি এসেছিল, খোকাকে একবার দেখতে এসেছিল। সদাশঙ্কর বাবুর বংশের একমাত্র সন্তানের নাম কি? একমাত্র সন্তানের নাম ছিল সতীশ। সদাশঙ্কর বাবু কাদম্বিনীকে সম্বোধন করেছিল ছোট বৌমা বলে সম্বোধন করেছিল। কাদম্বিনীর ঝাঁপ দিয়েছিল অনন্তপুরের পুষ্করণীর জলে ঝাঁপ দিয়েছিল। কাদম্বিনীর মতে সে জীবিতদের কাছে শূন্য ছায়া। আত্মহত্যা করে কাদম্বিনী প্রমাণ করেছিল সে আসলে আগে মরেনি। কাদম্বিনী মরিয়া প্রমাণ করেছিল
করিল সে মরে নাই। তারপরে হচ্ছে 3 নম্বর যে গল্প আছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের। দেখো এর প্রথমে বিষয়বস্তুটা একটু বুঝে নাও যে ছুটি গল্পে ফটিক নামের এক দুরন্ত ও স্বাধীন চেতা গ্রাম্য কিশোরের করুণ পরিণতির কথা বলা হয়েছে। মায়ের কাছে অবহেলিত ফটিক পড়াশোনার জন্য কলকাতার মামার বাড়িতে গিয়ে বন্দি দশার সম্মুখীন হলো। মামির অনাদর, স্কুলের শাস্তি এবং শহুরে জীবনের শ্বাসরুদ্ধ পরিবেশে হাঁপিয়ে উঠে সে জ্বরে আক্রান্ত অবস্থায় বাড়ি ফেরার জন্য আকুল হয়ে ওঠে। কিশোর মনের অভিমান ও মুক্তির আকাঙ্ক্ষার এক মর্মস্পর্শী রূপায়ণ এই গল্প। এবার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখো। ছুটি গল্পের প্রথম প্রকাশ পায় সাধনা পত্রিকায়। ছুটি গল্পটি যে গল্পগ্রন্থের অন্তর্গত? গল্পগুচ্ছ গ্রন্থের অন্তর্গত। ছুটি গল্পের প্রধান চরিত্র ফটিক চক্রবর্তী। ফটিকের মামার নাম কি ছিল? বিশম্বর বাবু। ফটিকের ভাইয়ের নাম কি ছিল? ছোট ভাইয়ের নাম মাখন লাল। ফটিকের মামা থাকতেন কোথায়? কলকাতায় থাকতেন। এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি, উক্তিটি হচ্ছে ফটিকরা গড়িয়ে ফেলে দিতে চেয়েছিল একটি প্রকাণ্ড শাল গাছের গুঁড়ি। ফটিক দাদা মা ডাকছে, কথাটি বলেছিল কে? বাঘা বাগদি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য বাছাই করে রাখা হয়েছে, ভালো করে দেখো এবং নিশ্চিন্তে থাকো তোমরা যারা ক্লাসটা দেখছো। পড়াশোনার জন্য ফটিককে গ্রাম থেকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতায় মামার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। ফটিকের বয়স কত? 13-14 বছর। ঠিক আছে, ফটিকের বয়স 13-14 বছর। তারপরে বালক দিগকের সর্দার ছিল ফটিক চক্রবর্তী। শালকাঠের গুঁড়ির ওপরে গম্ভীরভাবে গিয়ে বসেছিল মাখন লাল। ফটিকের মায়ের মতে ফটিক তার হার করেছে জ্বালাতন। ফটিকের মা কার? দেখো, সুশান্ত, সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ দিয়েছিল মাখনের। অর্থাৎ মাখন খুব ভালো, সে পড়াশোনা করে, কিন্তু ফটিক গণ্ডগোল করে, এই কথাই তার মা বলেছিল। হার মাস একদম জ্বালিয়ে রেখেছে বলেছিল। তারপরে দেখো বলছে ফটিকের যাত্রাকালে তার ছিপ, ঘুড়ি, লাটাই সব কিছু কাকে দিয়ে গিয়েছিল? মাখনকে দিয়ে গিয়েছিল। ফটিকের মামাতো ভাইয়ের সংখ্যা কত? 3 জন। মামাতো ভাই 3 জন, এটা মনে রাখবে। পৃথিবীতে 13-14 বছরের ছেলের মতো এমন আর নেই বালাই। ঠিক আছে, বালাই নেই, মানে কেউ নেই এরকম আর। ঠিক আছে, এটাই বলছে এখানে, বলাই ভেবো না আবার এটা। ঠিক আছে, 13-14 বছরের ছেলে আধো কথাকে লোকে মনে করে ন্যাকামি। মাতৃভবন ছাড়া 13-14 বছরের বালকের কাছে অপরিচিত স্থান হলো নরক। স্কুলের সবচেয়ে বড় নির্বোধ এবং অমনোযোগী বালক ছিল কে? ফটিক। মাস্টার যখন মারত তখন ফটিক নীরবে সহ্য করত, ভরাক্রান্ত গর্ধবের মতো। ফটিক কবে মায়ের কাছে যাবে জিজ্ঞাসা করলে মামা বলেছিল স্কুল ছুটি হলে মায়ের কাছে নিয়ে যাবে। ফটিক যেদিন হারিয়ে গিয়েছিল সেদিন মুষলধারায় বৃষ্টি পড়ছিল, সেটা ছিল শ্রাবণ মাস। ফটিককে খুঁজে না পেয়ে বিশম্বরবাবু পুলিশকে খবর দিয়েছিল। পোলাপে ফটিক জলের গভীরতা মাপছিল খালাসিদের মতো সুর করে। ফটিকের মা আছাড় খেয়ে পড়ে উচ্চস্বরে ডেকেছিল, ফটিক সোনা, মানিক আমার বলে। তারপরে হচ্ছে শেষ যে গল্প তোমাদের আছে সিলেবাসের, সেটা কি? বলাই। দেখো, বলাই গল্পটি মাতৃহীন এক শিশু বলাইয়ের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্কের আখ্যান। প্রকৃতিপ্রেমিক বলাই বাগানের একটি শিমুল গাছকে নিজের পানের দোসর মনে করত। পরে বলাই যখন বাবার সাথে বিদেশে চলে যায় তখন তার কাকা বাগানের সেই গাছটি কেটে ফেলেন, আর গাছটি কাটার সংবাদ বলাই ও তার কাকিমার যে হৃদয় বিদারক কষ্ট ফুটে উঠেছে তা মূলত প্রকৃতির সাথে মানুষের এক আত্মিক বন্ধনের প্রতীক। এবার গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন উত্তর। বলাই গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে হচ্ছে বলাই গল্পটি যে অনুষ্ঠান উপলক্ষে রচিত হয়েছিল? বৃক্ষরোপণ উৎসব। বলাইয়ের পানের দোসর বা প্রতিরূপ ছিল একটি শিমুল গাছ। বিলাতে যাওয়ার আগে বলাই যেখানে নিয়ে যাওয়া হয়েছিল, সিমলায় নিয়ে যাওয়া হয়েছিল। বলাই যে বয়সে তার মাকে হারিয়েছিল, শিশু অবস্থায় মাতৃ করে থাকার সময়। অতি পুরনো বটের কোঠরে বাসা বেঁধে থাকা পাখি দুটি হলো ব্যঙ্গমা ব্যঙ্গমী। বলাইয়ের স্বভাব বা প্রকৃতি ছিল প্রকৃতিপ্রেমিক।
সাহিত্য রূপের দিক থেকে বলাই হলো একটি কি ছোট গল্প। বলাইয়ের কাছে সবচেয়ে বিপদের দিন হলো কি যেদিন ঘাসুরিয়ারা ঘাস কাটতে আসে। ছোটবেলা থেকে বলাইয়ের স্বভাব বা অভ্যাস ছিল চুপচাপ চেয়ে চেয়ে দেখা। তারপরে মাঘের শেষে আমের বোল ধরলে বলাইয়ের রক্তে যা জেগে উঠত একটা নিবিড় আনন্দ। বলাইয়ের চোখ দুটির বর্ণনা হলো ড্যাব ড্যাব চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা। প্রকাণ্ড নিস্তব্ধ গাছগুলিকে বলাইয়ের কি মনে হতো, এক যে ছিল রাজাদের আমলে অনেক কালের কি আছে দেখো দাদামশাই, ঠিক আছে, অনেক কালের আমলে দাদামশাই। তারপরে দেখো এখানে কোন মানে গাছের নীল, ঠিক আছে, কন্টিকারি গাছের নীল ফুলের বকুলের মাঝখানটিতে যা থাকে ছোট্ট একটু সোনার ফোঁটা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখবে। তারপরে কালের পথে সমস্ত জীবের অগ্রগামী হলো কি গাছ। বিশ্বপানের মুখ ধাত্রী নিরবচ্ছিন্ন কাল ধরে ওঠা যে রবটি বলাই শুনতে পায়, আমি থাকবো আমি বাঁচব। বলাই এর প্রিয় শিমুলের চারাটি বাগানের যেখানে উঠেছিল খোয়া দেওয়া রাস্তার মাঝখানে। শিমুল গাছটির জন্য কথক মালিকে যে নির্দেশ দিতে চেয়েছিল, উপড়ে ফেলতে নির্দেশ দিতে চেয়েছিল। বলাই শিমুল গাছটি না কাটার জন্য কাঁদতে কাঁদতে কার কাছে গিয়ে পড়েছিল, তার কাকির কাছে। বলাইয়ের শূন্য শোবার ঘরে তার ফেলে যাওয়া জিনিসগুলি ছিল ছেঁড়া একটা এক পাটি জুতো, তারপরে রবারের ফাটা গোলা, তারপরে জানোয়ারের গল্পওয়ালা ছবির বই। বলাই সিমলা থেকে কাকির কাছে চিঠিতে যা চেয়ে পাঠিয়েছিল তার সেই শিমুল গাছের একটা ছবি বা ফটোগ্রাফ। বলাইয়ের চিঠি পেয়ে তার কাকিমা কথককে যাকে ডেকে আনতে বলেছিল, একজন ফটোগ্রাফওয়ালাকে ডেকে আনতে বলেছিল। শিমুল গাছটি কাটা হয়ে গেছে শুনে বলাইয়ের কাকিমা দুদিন কি করেছিল, অন্ন গ্রহণ করেনি এবং অনেক দিন ধরে কথকের সঙ্গে কথা বলেনি, অর্থাৎ তার কাকার সাথে। বলাইয়ের কাকিমার কাছে দেখো কাটা পড়া শিমুল গাছটি ছিল বলাইয়ের প্রতিরূপ ও পানের দোষর। বলাইয়ের বাবা বিলাতে যে বিষয় শিখতে যাওয়ার কথা গল্পে আছে ইঞ্জিনিয়ারিং। দেখো গল্পগুলো আলোচনা করলাম, এবার একটা ক্লাস দেবো তোমাদের, সমস্ত কবিতাগুলো আলোচনা করে দেবো।